আসসালামু আলাইকুম। সকল সম্মানিত ব্যাংকার ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা যারা শুনছেন ও দেখছেন সবাইকে আমার চ্যানেল ব্যাংকিং স্যাপিয়েন্সে স্বাগতম। যারা ক্রেডিট অপারেশনে কাজ করেন তাদের জন্য ক্রেডিট অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট সাবজেক্টটি বেশ সহজ। তবে যারা অন্যান্য ডেস্কে কাজ করেন তাদের জন্য এই সাবজেক্টের মডিউল অল্প করে হলেও দেখে নিতে হবে। স্পেসিফিক অর টু দি পয়েন্টে যা করা হয় ক্রেডিট ডেস্কে তা লিখলেই মার্কস পাওয়া যায়। চলুন দেখে নেই আজকের ক্রেডিট ডকুমেন্টেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন চ্যাপ্টারের আলোচনায় কি কি থাকছে। আজকে আমরা জানবো সিকিউরিটি কি, ক্যারেক্টারিস্টিক্স অফ গুড সিকিউরিটি, ডিফারেন্ট ফর্মস অফ সিকিউরিটি, মোডস অফ ক্রিয়েটিং চার্জ অন সিকিউরিটি, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ প্লেজ অ্যান্ড হাইপোথিকেশন, ডিফারেন্স বিটুইন প্লেজ অ্যান্ড হাইপোথিকেশন, লিয়েন কি, ইটস টাইপস, কন্ডিশনস অ্যান্ড রেস্ট্রিকশনস, সেট অফ কি, ইটস ফিচার্স অ্যান্ড নোটিশাল কন্ডিশন, mortgage, its types, rights and required documents, documentation key, its importance, preconditions, steps and general guidelines for documentation. প্রথমেই জানবো কনসেপ্ট অফ সিকিউরিটি। ঋণের গ্যারান্টি হিসেবে অ্যাকসেপ্টেবল গ্যারান্টরি হলো সিকিউরিটি। বড়োয়ার যখন ঋণ পরিশোধে ব্যর্থ হয় তখন ঋণদাতা অর লেন্ডার সিকিউরিটি বিক্রি করে লোন রিকভার করতে পারে। সিকিউরিটি ইজ কনসিডারেড অ্যাজ ফার্স্ট লাইন অফ ডিফেন্স। By taking security, bank acquires a claim over the particular asset of the borrower if repayment is not made as per schedule. সিকিউরিটি কেন গুরুত্বপূর্ণ বা ব্যাংক বা এনবিএফআই কেন সিকিউরিটি নেয়? ব্যাংক বা এনবিএফআই যেসব কারণে সিকিউরিটি নেয় তা হচ্ছে টু অ্যাভয়েড দ্য রিস্ক, টু এনশিওর সেফটি অফ লোন, টু এনশিওর রিকভারি অফ লোন অ্যান্ড টু স্টপ ডিফল্ট কালচার। সিকিউরিটিকে দুই ভাগে ভাগ করা হয়: primary security and collateral security. Primary security is directly related to bank finance, that is FDR, stock in trade, share, etc. And collateral security is additional security other than primary security. It includes land, building, third party security. যেই সিকিউরিটি নেওয়া হবে তা অবশ্যই গুড সিকিউরিটি হতে হবে। এজন্য সিকিউরিটি নেওয়ার আগে অবশ্যই কিছু বৈশিষ্ট্য নিশ্চিত করতে হবে, দ্যাট ইজ মার্কেটেবিলিটি, easy ascertainment of value, stability of value, storability, low cost of labor and supervision, transportability, durability, easy transfer of title, absence of contingent liability, and security should have a yield. এই সকল বৈশিষ্ট্য যাচাই বাছাই করে তারপরেই লোনের গ্যারান্টি হিসেবে সিকিউরিটি নিতে হবে। অ্যাকসেপ্টেবল সিকিউরিটি অ্যান্ড ইটস ভ্যালুয়েশন. Bank will try to take as much as security coverage as possible against each and every credit facility sanctioned to the customers. Then it should be properly valued and legally enforceable in accordance with the existing laws. Bank will prefer to have security equivalent to 1.25 times of the total funded limit. But case to case এটা ভ্যারি করবে। রেগুলেটরি রেস্ট্রিকশনের সাপেক্ষে সিকিউরিটির বিভিন্ন ফর্মস আছে, যেমন সিকিউরিটি ক্যান বি ব্যাংক ডিপোজিট, গোল্ড অর অর্নামেন্টস, গভর্নমেন্ট বন্ড, শেয়ার, স্টক, মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট, পার্সোনাল গ্যারান্টি, বিল অর রিসিভেবলস, ল্যান্ড অর বিল্ডিং, ব্যাংক গ্যারান্টি, ট্রাস্ট রিসিপ্ট, পোস্ট ডেটেড চেক, লাইফ ইন্স্যুরেন্স পলিসি ইত্যাদি আরও অনেক রকমের সিকিউরিটি হতে পারে। যারা ক্রেডিটে কাজ করেন তারা এই সিকিউরিটিগুলোর নামগুলো জানেন, যারা করেন না তারাও হয়তো জানেন, তারপরেও যদি না জানেন একবার একটু দেখে নেবেন। সিকিউরিটি এর উপরে কিভাবে চার্জ ক্রিয়েট করা হয়? By definition, charge is the right of payment out of the property specified. It can be two types, fixed charge and floating charge. In simple words, security is an insurance while charge is the creation of right over some tangible assets of the borrower. ব্যাংক বড়োয়ারের অ্যাসেটের উপরে কয়েকভাবে চার্জ ক্রিয়েট করতে পারে, যেমন প্লেস, হাইপোথিকেশন, মর্গেজ, লিয়েন, অ্যাসাইনমেন্ট অ্যান্ড সেট অফ। আমরা কম বেশি সবাই এই টার্মগুলোর সাথে পরিচিত। চার্জ ক্রিয়েশন মেথডগুলো কিছু লসের মাধ্যমে করা হয়। সম্ভব হলে রিলেটেড লসগুলো মুখস্থ করে নেবেন, ইট উইল হেল্প টু গেট গুড মার্কস। যেমন হাইপোথিকেশন, প্লেস, লিয়েন অ্যান্ড সেট অফ, এই চারটা কন্ট্রাক্ট করা হয় বা এই চারটা চার্জ ক্রিয়েশন করা হয় কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 মাধ্যমে। অন্যদিকে অ্যাসাইনমেন্ট এবং মর্গেজের চার্জ ক্রিয়েশন করা হয় ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর মাধ্যমে। এই চার্জ ক্রিয়েশন মেথডগুলো বড় প্রশ্নে যেমন আসে, আবার একটা দুটো শর্ট নোট করেও আসতে পারে। নাও হোয়াট ইজ প্লেস? স্থাবর সম্পত্তির উপর প্লেজের মাধ্যমে চার্জ ক্রিয়েট করা যায়। প্লেজে বড়োয়ার ঋণ জামানত হিসেবে সম্পত্তি ব্যাংকের কাছে রাখে।
If borrower fails to repay the bank's loan, bank recover its loan by selling this security under the section 172 of Contract Act 1872. সহজ কথায় প্লেস বলতে বোঝায় পারফরমেন্স অফ এ প্রমিস। ইট ইজ কল্ড প্লেস। হেয়ার ক্লায়েন্ট ইজ কল্ড বেলর অর প্লেজার অ্যান্ড ব্যাংক ইজ কল্ড বেইলি অর প্লেজি। আমাদের সময় প্লেজ অ্যান্ড হাইপোথিকেশনের মধ্যে পার্থক্য কি, এই প্রশ্নটা প্রায়ই আসতো। হাইপোথিকেশন অনেকটা প্লেজের বিপরীত। যেমন চার্জ ক্রিয়েট করা হয় মুভেবল প্রপার্টিস অর কমোডিটিসের ওপর, গুডসের পজিশন বোরোয়ারের কাছে থাকে। ব্যাংক অনলি গেটস দ্য ক্লেইম অফ রাইট ওভার দি সিকিউরড কমোডিটি। ব্যাংক এবং বোরোয়ারের মাঝে একটা হাইপোথিকেশন এগ্রিমেন্ট হয়। এই চুক্তিতে বোরোয়ার প্রতিশ্রুতি দেয় যে হাইপোথিকেটেড গুডস গুলোকে ব্যাংক চাইলে প্লেজে রূপান্তরিত করতে পারে। দিস টাইপ অফ চার্জ ইজ ভেরি রিস্কি, যেহেতু গুডস বোরোয়ারের কন্ট্রোলে থাকে। হাইপোথিকেশনের কমন কিছু ফিচার্স আছে। দে আর hypothecation is a floating charge on the borrower's assets and the position of the bank in hypothecation is not very safe. Besides, goods remains in the possession of the borrower and bankers do not offer hypothecation for all borrowers. উপরের আলোচনা থেকে আমরা দেখতে পাই যে প্লেজ অ্যান্ড হাইপোথিকেশনে কিছু সুবিধা এবং অসুবিধা আছে। যেমন প্লেজের সুবিধাগুলো কি? প্লেজে ব্যাংক হ্যাজ দি রাইট টু সেল দি গুডস এবং সিঙ্গেল নোটিশের মাধ্যমে বকেয়া পাওনা অ্যাডজাস্ট করতে পারে, এবং প্লেস কন্ট্রাক্টে বোরোয়ার বা প্লেজর গুডস সেল করতে পারে না বা অন্য কোথাও প্লেস কন্ট্রাক্টে যেতে পারে না। সুবিধার পাশাপাশি প্লেজের কিছু অসুবিধা আছে, যেমন প্লেস রিকোয়ার্স এক্সট্রা ম্যান পাওয়ার ফর সিকিউরিটি অফ প্লেসড গুডস। ইট নিডস মোর ইন্সপেকশন সো দ্যাট প্লেজার ক্যান নট সেল অর ডিস্ট্রয় দ্য গুডস। Perishable goods are not applicable for place loan. Raw materials for industry and products for packing is not applicable for place loan. Now, what are the advantages of hypothecation? In hypothecation, collateral security is mandatory. যদি লোন ডিফল্ট করে তবে সেক্ষেত্রে সহজে রিকভারি করা যায়। Here no need for extra expense for safety of goods এবং ইন্সপেকশনেরও প্রয়োজন হয় না। এখন হাইপোথিকেশনের অসুবিধাগুলো কি কি? হাইপোথিকেশনের গুডস বা সিকিউরিটি অকশন করার জন্য কোর্টের অ্যাপ্রুভালের প্রয়োজন হয়, অ্যান্ড ডেটর ক্যান সেল দি গুডস উইদাউট কনসার্ন অফ দি ইনভেস্টর। এটা একটা বড় অসুবিধা হাইপোথিকেশনের। ফ্রম দি থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, প্লেজ ইজ সুইটেবল দেন হাইপোথিকেশন, বাট ইন নেচার প্লেজ ইজ নট ইউজফুল। এ কারণে দিন দিন হাইপোথিকেশনের জনপ্রিয়তা বাড়ছে এবং ব্যাংক এটাকে প্লেজের তুলনায় বেশি প্রিফার করে, কারণ hypothecation requires less inspection of goods and has collateral security for loan default. এখানে মূলত প্লেজ অ্যান্ড হাইপোথিকেশনের মধ্যে বেসিক কিছু পার্থক্য তুলে ধরা হয়েছে। যেমন প্লেজের ক্ষেত্রে গুডসের পজিশন থাকে ব্যাংকের কাছে, বাট ওনারশিপ রিমেইনস টু দি ডেটর। ফর হাইপোথিকেশন পজিশন থাকে বোরোয়ারের কাছে, বাট ওনার ইজ ব্যাংক। প্লেস দুই রকমের হতে পারে, অ্যাকচুয়াল প্লেস অ্যান্ড কনস্ট্রাকটিভ প্লেস। অন্যদিকে হাইপোথিকেশনের কোনো টাইপস নেই। প্লেজে যে প্রোডাক্ট নেওয়া হয়েছে তার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংক ক্যান অ্যাপয়েন্ট সিকিউরিটি গার্ড। অন্যদিকে ফর হাইপোথিকেটেড গুডস ওনার নিজেই প্রোডাক্টের নিরাপত্তা নিশ্চিত করে। প্লেজের ক্ষেত্রে ব্যাংক ততক্ষণ পর্যন্ত গুডসের পজিশন ধরে রাখে যতক্ষণ না এন্টায়ার ডেট অ্যামাউন্ট বোরোয়ার পরিশোধ করে। অ্যান্ড ইন কেস অফ ডিফল্ট, প্লেজি হ্যাজ দি রাইট টু সেল দি গুডস অ্যান্ড অ্যাডজাস্ট ইটস প্রসেস টুয়ার্ডস দ্য অ্যামাউন্ট ডিউ। হাইপোথিকেশনের ক্ষেত্রে পজিশন এবং ওনারশিপ দুটোই বোরোয়ারের কাছে থাকে, তাই বোরোয়ার চাইলে যে কোনো সময় সাবসিকুয়েন্ট চার্জ ক্রিয়েট করতে পারে বাই ওয়ে অফ প্লেস ওভার দি সেম গুডস অর মে সেল দেম ইন এনি ওয়ে। প্লেজের যে রিস্কগুলো আছে তা হচ্ছে প্লেসকৃত প্রোডাক্ট বা গুডস চুরি হতে পারে, পুড়ে যেতে পারে, পচে যেতে পারে বা অন্য কোনোভাবে নষ্ট হতে পারে। অন্যদিকে হাইপোথিকেশনে যদি গুডস ড্যামেজ হয় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কোলাটেরাল সিকিউরিটি হেল্প করে লোন রিকভার করতে। Another charge creation method is lien. It is not a contract like other charges. It is the right of bank to retain the goods until the payment is completed. Lien does not give power to sell but only to retain the property. Lien বিভিন্ন রকমের হতে পারে, যেমন particular lien. Here bank has the right to retain particular commodity in respect of particular debts. Next is general lien. It gives a right to retain goods and securities not only in respect of a particular debt but also with some other assets of the borrower. Third type of lien is
Banker's lien. It is more than general lien. Banker has a right to sell the property providing reasonable notice to the borrower. Next is negative lien. ব্যাংকের ক্লেমস যতক্ষণ পর্যন্ত আদায় না হয় ততক্ষণ পর্যন্ত জেনারেল লিয়েনের সুবিধা এনজয় করা যায়। There is another kind of lien which is called negative lien. In this case, banks take a declaration from the borrower that the assets mentioned therein will be free from any sort of charge. Another type of lien is equitable lien. Equitable lien হলো আইন দ্বারা স্বীকৃত এক ধরনের চার্জ। সার্টেন ক্লেম আদায় না হওয়া পর্যন্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তির উপর চার্জ করা যায়। ফর এক্সাম্পল, a partner who pays partnership debts on dissolution has an equitable lien on the property of the partnership. And last one is maritime lien. This lien is based upon maritime law. Charge is created for ship furniture, machinery, cargo and freight for the payment claim. যদি অবহেলাজনিত কারণে ক্ষতি হয়, যিনি ক্ষতির সম্মুখীন হয়েছেন তার জাহাজের জিনিসের উপরে রাইট আছে। ইট ইজ কল্ড ম্যারিটাইম লিয়েন। লিয়েন এক্সারসাইজ করার জন্য কিছু কন্ডিশনস আছে, যেমন দি অ্যাসেটস ওভার হুইচ দ্য রাইট ইজ টু বি এক্সারসাইজড মাস্ট বি ইন পজিশন অফ দি ক্রেডিটর হু উইল এক্সারসাইজ ইট। লিয়েনের এগেনস্টে বৈধ ঋণ হতে হবে, এর এগেনস্টে কোনো চুক্তি থাকা যাবে না, যেমন সেফ কাস্টডি কন্ট্রাক্ট অর আদার কন্ট্রাক্ট এটসেট্রা। রিস্ক মিটিগেট করতে হলে ব্যাংক উইল নট মেক লিয়েন ওভার দ্য ফলোয়িং প্রোডাক্টস সাচ এজ ক্রেডিট ব্যালেন্স অফ ডিপোজিট অ্যাকাউন্ট অফ দি borrower, securities received by bank for sale, goods or securities left by the customer in the banker's hands inadvertently, money deposited for a special purpose, instruments deposited for collection, articles deposited for safe custody. এই সকল আইটেমের উপরে ব্যাংক লিয়েন এক্সারসাইজ করে না। Fourth method of charge creation is set off. Set off is a right to adjust the debit balance with the credit balance. Set off এর মাধ্যমে ব্যাংক লিগালি borrower-এর অন্য কোনো ডিপোজিট অ্যাকাউন্ট থেকে পার্শিয়ালি অর কমপ্লিটলি লোন অ্যাকাউন্ট অ্যাডজাস্ট করতে পারে। সেট অফের কিছু গুরুত্বপূর্ণ ফিচার আছে, যেমন বিফোর এক্সারসাইজিং দ্য রাইট অফ সেট অফ, দি ক্লেম অ্যান্ড কাউন্টার ক্লেম মাস্ট বি ডিটারমাইন্ড অ্যাকুরেটলি। সেট অফের ডেটে যেই ঋণগুলো ডিউ অ্যান্ড রিকভারেবল কেবল সেই ডেটই সেট অফ করা যাবে। However, banker cannot set off a credit balance of the trust account. যদি ব্যাংক অ্যান্ড borrower-এর মাঝে অন্য কোনো এগ্রিমেন্ট থাকে সেক্ষেত্রেও সেট অফ করা যায় না। সেট অফ করার আগে ব্যাংক borrower-কে অবশ্যই নোটিশ দিবে উইথ এ ফিজিবল টাইম। যুক্তিসঙ্গতভাবে নোটিশ না দেয়া হলে নানা রকম প্রবলেম হতে পারে। এজন্য ঋণ বিতরণের পূর্বেই একটি সেট অফ লেটারে সাইন নিয়ে নেওয়া যেতে পারে, যাতে করে নোটিশ ছাড়াই সেট অফ অ্যাপ্লাই করা যায়। এছাড়া নোটিশ ছাড়াই কিছু ক্ষেত্রে ব্যাংক সেট অফ করতে পারে, যেমন অন দি ডেথ অর ইনসলভেন্সি অফ এ কাস্টমার, অন দি ইনসলভেন্সি অফ এ পার্টনার ফার্ম, অন দি উইন্ডিং আপ অফ এ কোম্পানি, অন রিসিট অফ এ গার্নিশি অর্ডার, অন রিসিট অফ এ নোটিশ অফ অ্যাসাইনমেন্ট অফ দি ক্রেডিট ব্যালেন্স of the customer, on receipt of information of the second mortgage over the security which is already charged to the bank. Next important method of charge creation is mortgage. In mortgage, right is established over the immovable property. Immovable property means land, building, fixed machinery and trees that are attached to earth. Under Section 58 of the Transfer of Property Act 1882, a mortgage is a charge creation over a specific immovable property for the purpose of securing the payment of money advanced. মর্গেজ করার জন্য কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয়, যেমন সিএস পর্চা, আরএস পর্চা, এসএ পর্চা, বিএস পর্চা অ্যান্ড মিউটেশন কেস পর্চা। এছাড়া আরও কিছু ডকুমেন্টস যাচাই করতে হয়, যেমন ইনহেরিটেন্স সার্টিফিকেট, ডিসিআর, ডিক্রি অফ মিউটেশন কেস, আপ টু ডেট রেন্ট পেইড বা মিউনিসিপাল ট্যাক্স পেইড রিসিট, ভ্যালুয়েশন সার্টিফিকেট, মাঠ খতিয়ান, পাওয়ার অফ অ্যাটর্নি, লয়ার্স কনফার্মেশন, গ্যারান্টি অফ থার্ড পার্টি মর্গেজর্স, ইন্স্যুরেন্স কভারিং কনস্ট্রাকশন ভ্যালু, এরকম বিভিন্ন রকমের ডকুমেন্টস আছে, কেস টু কেস ভ্যারি করে। আপনারা কাইন্ডলি ডকুমেন্টের নামগুলো একটু দেখে যাবেন, পরীক্ষার খাতায় 10-12টা মনে থাকলেও এনাফ। থিওরিটিক্যালি 6 ধরনের মর্গেজ আছে, যেমন সিম্পল মর্গেজ বা রেজিস্টার্ড মর্গেজ, নেক্সট ইজ ইকুইটেবল মর্গেজ, ইংলিশ মর্গেজ, usufructuary mortgage, mortgage by conditional sale, anomalous mortgage। এর মধ্যে শুধু সিম্পল মর্গেজ বা রেজিস্টার্ড মর্গেজ আমাদের দেশে প্রচলিত, অন্যান্য মর্গেজগুলোর তেমন একটা ব্যবহার নেই। হোয়াট আর দ্য স্পেশাল টাইপস অফ মর্গেজ? মর্গেজের 3 ধরনের স্পেশাল টাইপস আছে। ওয়ান ইজ সেকেন্ড মর্গেজ,
সাবমর্গেজ অ্যান্ড নেক্সট ওয়ান ইজ টোকেন মর্গেজ। সেকেন্ড মর্গেজ হলো যখন একজন তার সম্পত্তি বন্ধক দেয় এবং এর ভ্যালু যদি লোন অ্যামাউন্টের থেকে অনেক বেশি হয়, তবে তিনি প্রয়োজন হলে আরও ঋণ পেতে পুনরায় বন্ধক দিতে পারেন একই সম্পত্তি। এটাকে বলা হয় সেকেন্ড মর্গেজ। নেক্সট ইজ সাবমর্গেজ। এটি এক ধরনের মর্গেজ যখন লেন্ডার জামানতের অর্থ পরিশোধের জন্য বোরো করে। Then he can present the mortgage deed. If the banker is satisfied, then advance can be made. And last one is token mortgage. It is a registered mortgage where only a token amount is registered by a deed and rest loan amount is covered by submitting simply an agreement to create further charge. মর্গেজে যিনি মর্গেজ দেন আর যিনি নেন উভয়েরই কিছু রাইট আছে। মর্গেজি অর্থাৎ ব্যাংকের রাইট হলো রাইট টু ফরক্লোজার, রাইট অফ সুট ফর সেল, রাইট টু সু ফর মর্গেজ মানি, রাইট অফ সেল উইদাউট ইন্টারভেনশন অফ দি কোর্ট, রাইট টু স্পেন্ড মানি, রাইট টু এক্সেশন টু মর্গেজ প্রপার্টি অ্যান্ড রাইট অফ পজিশন অফ দ্য প্রপার্টি। যিনি মর্গেজ দিয়েছেন তারও কিছু রাইট আছে, যেমন রাইট অফ রিডেমশন, ট্রান্সফার টু থার্ড পার্টি, অ্যাডিশনস টু প্রপার্টি, ইন্সপেকশন অ্যান্ড প্রোডাকশন অফ ডকুমেন্টস। এই রাইটগুলো একজন মর্গেজর পেয়ে থাকেন। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট অনুযায়ী বন্ধকীকৃত সম্পত্তি দখল পেতে ব্যাংক কিছু সুবিধা পায়, যেমন এ মর্গেজি মে স্পেন্ড মানি ফর দি প্রিজার্ভেশন অফ মর্গেজ প্রপার্টি ফ্রম ডিস্ট্রাকশন, ফরফেইচার অর সেল। বন্ধকীকৃত সম্পত্তির টাইটেল প্রতিষ্ঠার জন্য বা বন্ধকীকৃত সম্পত্তির লিজ নবায়ন করার প্রয়োজন হলেও অর্থ ব্যয় করতে পারে, অ্যান্ড অলসো ফর এডিশনাল ইন্টারেস্ট অ্যামাউন্ট ইনকার্ড। নাও স্টাম্প অ্যাক্ট 1899 অনুযায়ী মর্গেজে স্টাম্প ডিউটিস দিতে হয়। লয়ের নাম ও সালটা উল্লেখ করবেন এক্ষেত্রে, সেক্ষেত্রে লেখার ওয়েট বাড়বে। 10 লাখ টাকা পর্যন্ত 1500 টাকার স্টাম্প দিতে হয়। 10 লাখ টাকা থেকে 50 লাখ টাকা হলে স্টাম্প ডিউটি ইজ 3500 টাকা এবং 50 লাখের উপরে হলে স্টাম্প ডিউটি ইজ 0.1% অফ রিমাইন্ডার। এতক্ষণ কি কি উপায়ে চার্জ ক্রিয়েশন করা যায় তা আলোচনা করলাম। এখন ডকুমেন্টেশন নিয়ে আলোচনা করব। Documentation is the execution of documentation in right form and lawful manner. It refers to the rights and obligation of borrowers and guarantors towards the bank. It involves taking documents and maintaining appropriate register. ব্যাংকিং অর ক্রেডিট অপারেশনে ডকুমেন্টেশন বেশ গুরুত্বপূর্ণ। ডকুমেন্টেশন প্রপারলি করা হলে কোথাও কোনো ডিসিমিলারিটি থাকলে তা ধরা পড়ে। ডকুমেন্টেশন প্রপার হলে আইনগত ঝামেলাও এড়ানো যায়। ডকুমেন্টেশনে বেশ কিছু বিষয়ে গুরুত্ব দেওয়া হয় ফর প্রপার ইমপ্লিমেন্টেশন অফ রুলস অ্যান্ড পলিসিস। নাও হোয়াট আর দ্য প্রিকন্ডিশনস ফর ডকুমেন্টেশন। আমরা ডকুমেন্টেশন করার আগে বেশ কিছু প্রিকন্ডিশন ফুলফিল করার চেষ্টা করি, যেমন নেচার অফ অ্যাডভান্স অ্যান্ড ইটস পারপোজ, নেচার অফ বোরোয়ার, নেচার অফ সিকিউরিটি অ্যান্ড মোড অফ চার্জিং, চার্জ ক্রিয়েশন কি রেজিস্টার্ড হবে নাকি নন রেজিস্টার্ড, চার্জ ক্রিয়েশনের ডকুমেন্টসগুলো কি স্টাম্পড হবে নাকি নন স্টাম্পড হবে, যদি স্টাম্প হয় তাহলে স্টাম্পিং এর অ্যামাউন্টটা কত হবে বা টাইপস অফ স্টাম্প কি হবে, স্পেশাল কন্ডিশনস ফর ডকুমেন্ট অ্যাজ পার স্যাংশন অ্যাডভাইস, সাইনিং ক্যাপাসিটি কার হবে বা কেমন হবে এগুলোও উল্লেখ করতে হয়। ব্যাংক সাপ্লাইড প্রিন্টেড ডকুমেন্ট সেটস অ্যান্ড দেয়ার কন্টেন্টস ফর দি ক্লায়েন্টস। দেন ড্রাফটিং ডকুমেন্টসটা কেমন হবে, ফাইলিং অফ ডকুমেন্টস অফ প্রিন্টেড নেচার নাকি নর্মালি হবে, এক্সিকিউশন অফ ডকুমেন্টস, স্টাম্পিং অ্যান্ড চেকিং অফ ইম্পারসোনেশন ইত্যাদি। অবটেনিং এডিশনাল পেপার্স ইফ নেসেসারি লাইক affidavit, certificates, undertaking or any other declaration, registration, witnessing, signature verification, রেকর্ডিং অফ ডকুমেন্টস ইন দি রেজিস্টার অ্যান্ড প্রিজার্ভেশন। এই বিষয়গুলো ডকুমেন্টেশনের ক্ষেত্রে অবশ্যই A to Z মেনটেন করা হয়। নাও জেনারেল গাইডলাইন্স ফর প্রপার এক্সিকিউশন অফ ডকুমেন্টস। দি ডকুমেন্ট শুড বি এক্সিকিউটেড ইন দি প্রেজেন্স অফ দি ম্যানেজার অর এনি আদার অথরাইজড অফিসার অফ দি ব্যাংক। ডকুমেন্টসে বড়োয়ারের পূর্ণ স্বাক্ষর নিতে হবে, কোনো ইনিশিয়াল অ্যাকসেপ্টেবল না। প্রত্যেক পেজে বড়োয়ারের স্বাক্ষর থাকবে। অল কাটিংস, অল্টারেশনস, ওভাররাইটিং শুড বি অথেন্টিকেটেড আন্ডার ফুল সিগনেচার্স। এখানেও কোনো ইনিশিয়াল অ্যাকসেপ্টেবল না। ব্যাংকের স্ট্যান্ডার্ড ফরম্যাটে ডকুমেন্টেশন করতে হবে অ্যান্ড অল ডকুমেন্টস শুড বি ডেটেড। প্রমিজরি নোটের ডেট ও অন্যান্য ডেট একই হতে হবে। বড়োয়ার ইলিটারেট হলে ডকুমেন্টসের কন্টেন্ট লয়ার অর রেসপেক্টেবল পার্সনের মাধ্যমে বড়োয়ারকে এক্সপ্লেইন করতে হবে। লিগ্যাল অ্যাডভাইজারের পরামর্শ ছাড়া প্রিন্টেড ডকুমেন্টসে কোনো এডিশন, ডিলিশন অর রিপ্লেসমেন্ট করা যাবে না। প্রয়োজন না থাকলে অ্যাটেস্টেড অর উইটনেস রাখার দরকার নেই। প্রমিজরি নোটে রেভিনিউ স্টাম্প দিতে হবে, নট পোস্টেজ স্টাম্প।
অ্যান্ড স্টাম্পের উপরে বড়োয়ারের সাইন এমনভাবে নিতে হবে যাতে স্টাম্পের বাইরের এরিয়া উভয় পাশে স্পর্শ করে। অনেকে সিলি ভেবে মেনটেন করে না, বাট অবশ্যই করা উচিত। ডকুমেন্ট সুন্দরভাবে ফাইলে রাখা উচিত যাতে কোনো অংশ নষ্ট না হয়। চার্জ ডকুমেন্ট স্ট্রং রুমে সংরক্ষণ করতে হবে এবং ক্রমিক নং মেনটেন করতে হবে। অ্যান্ড ব্রাঞ্চ শুড মেনটেন এ ডিউ ডেট ডায়েরি ফর এক্সপায়ারি ডেটস অফ দি ডকুমেন্টস অ্যান্ড নো অ্যামাউন্ট শুড বি অ্যাডভান্সড আনটিল অল দি রিকুইজিট documents have been properly executed by all the parties concerned including the guarantor। আমরা অনেক সময় পরে নিব বা একজন আসতে পারেনি এই ভেবে কোনো একটা কাজ বাকি রেখে লোন ডিসবার্স দিয়ে দেয়। এই কাজটা অবশ্যই করা যাবে না। সব ডকুমেন্ট সুন্দরভাবে ফাইলে রাখা উচিত যাতে কোনো অংশ হারিয়ে না যায় বা নষ্ট হয়ে না যায়। চার্জ ডকুমেন্টস স্ট্রং রুমে সংরক্ষণ করতে হবে এবং ক্রমিক নং মেনটেন করতে হবে। ব্রাঞ্চ শুড মেনটেন এ ডিউ ডেট ডায়েরি ফর এক্সপায়ারি ডেটস অফ দি ডকুমেন্টস। সব ডকুমেন্টে গ্যারান্টর, বড়োয়ার, লেন্ডার দ্বারা সঠিকভাবে সাইন হওয়া বা কার্যকর না হওয়া পর্যন্ত কোনো প্রকার অ্যাডভান্স ডিসবার্স করা উচিত না। এই বিষয়গুলো অবশ্যই ক্রেডিট ডকুমেন্টেশনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। থিওরি পড়তে বা বলতে বিরক্তিকর হলেও এই চ্যাপ্টার প্রতিটি ব্যাংকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই পরীক্ষার আগে অবশ্যই একটু রিডিং দিয়ে নিন বা কিছু কিছু পয়েন্ট মুখস্থ করে নিন। সবাই ভালো প্রস্তুতি নিয়ে তবেই পরীক্ষার হলে যান। আপনারা সবাই ভালোভাবে পরীক্ষা দিন এবং দ্রুত পাস করুন, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। স্টে হ্যাপি অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়োর পেশেন্স।